এই যে জুলাই যোদ্ধা নামক যতগুলি আছে এগুলি মন্ত্রী হয়ে সবকিছুকে বিক্রি করে দিয়েছে, ধ্বংস করে দিয়েছে। অনেক বিএনপি অনেক বিভিন্ন নেতারা এখন বুক ফুলিয়ে বড় বড় নেতা সাজার চেষ্টা করে। এদেরকে যখন বলতাম আসেন একটু কথা বলেন, বলছে ভাই আমি অসুস্থ। তারা দেখলাম যে যখনই 5 তারিখ বিজয় অর্জন করলো, তারা দেখলাম যে একদম মিছিলের সামনে সারিতে আমাদের বিজয় বলে বলে চিল্লায়। ভণ্ডামি। এই লোকদেরকে আমি বলতে পারবো, নাম ধরে ধরে বলতে পারবো কারা তখন কথা বলেছে, কারা তখন জুলাইকে সহায়তা করেছে, কারা করেনি। তৎকালীন কষ্টের চেয়ে এখন বেশি কষ্ট পাচ্ছি, কারণ আমাদের এই 1,500 ছাত্র জনতার জীবনের বিনিময়ে যে বাংলাদেশ আমরা পেয়েছি, কিচ্ছু হয়নি। মানে এর কোনো বিচার হয়নি। আজকে প্রায় 2 বছরের উপরে হতে গেল, একটা খুনের মামলার বিচার বাস্তবায়ন হয়নি। এর চেয়ে লজ্জাস্কর কি হতে পারে? প্রত্যেকটা প্রবাসী সারা পৃথিবীতে তাদের যারা পরিবার নিয়ে থাকে, তাদের সন্তান টন্তান নিয়ে, বউ বাচ্চা নিয়ে তারা বিভিন্ন দেশের দূতাবাসের সামনে দাঁড়িয়ে গেছে, বাংলাদেশকে বাঁচাও। সারা পৃথিবী স্তব্ধ হয়ে গেছে। জুলাইয়ের এমন কোনো মুহূর্ত আছে বা সংবাদ ঘটনা যেটা আপনাকে সবচেয়ে বেশি নাড়া দিয়েছিল? আমি ঘুমাতে পারিনি। মানে প্রথমত প্রত্যেক দিন আমি এই 36 জুলাইয়ের 36 দিনে প্রত্যেক দিন রাতে একটা শো করতাম, সকালে একটা শো করতাম। বাংলাদেশ সময় রাতে একটা শো করতাম, সকালে একটা শো করতাম। আমি শুকিয়ে কাঠ হয়ে গেছিলাম। আপনারা দেখেন 36 দিনের মানে জুলাইয়ের 1 তারিখের চেহারা দেখেন আমার, আর 36 জুলাইয়ের চেহারাটাও দেখেন। দেখবেন যে আমার চুল কাটিনি, মানে প্রতিদিন এগুলির দিকে নিজের চেহারার দিকে তাকাইনি। এমন অবস্থা হয়ে গেছিল। মানুষের কষ্ট, দুর্দশা, বিশেষ করে আমার সবচেয়ে বেশি আমাকে পীড়া দিয়েছে যেই ছবিটি, যেই মুহূর্তটি আমি ভেবে ভেবে ঘুমাতেও পারিনি। সেটা হলো যে কার্নিশে ঝুলে থাকা একটা ছেলেকে পয়েন্ট ব্ল্যাঙ্ক দূরত্বে দেখে গুলি করেছিল। এটা আমার কাছে খুব নাড়া দিয়েছে। এবং আমার মনে পড়ে সেটা দেখে আমি ওই দিন স্ট্যাটাস দিয়েছিলাম, আমি কোনো পক্ষ নই, আমি ছাত্র পক্ষ। আমি সেই স্ট্যাটাস দিয়েছি, সেটা অনেক ভাইরাল হয়েছিল। আমাদের তৎকালীন সময় আমাদের মানে ফেস দ্য পিপলের বড় যে একটা ফেসবুক পেজ, একমাত্র ওইটাই ছিল মানুষের নির্ভরতা। যখনই কোনো সমন্বয়করা কোনো একটা স্ট্যাটাস দিত বা কোনো ধরনের কথা বলতো, তখনই আমরা ওটাকে প্রচার করতাম। আর কেউ তো, আর কোনো মাধ্যম তাদেরকে বাংলাদেশি মেইন স্ট্রিম মিডিয়া তাদেরকে সবসময় জঙ্গি আন্দোলন বলতো, এবং তাদের বিরুদ্ধে কিভাবে এদেরকে দমানো যায়, এই ছিল সবগুলো মিডিয়ার কার্যক্রম। আজকে সবগুলো মিডিয়া অ্যাক্টিভ, যে কোনো বিচারের সম্মুখীন করা হয়নি, এদের ট্রায়ালের সম্মুখীন করা। কেন মিডিয়া হিসেবে তৎকালীন সময় তারা এটাকে ব্যবহার করেছে, কেন তৎকালীন সময় বাংলাদেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে তারা গেছে, কেন জুলাই যোদ্ধাদেরকে মানে মারবার জন্য তারা ভূমিকা রেখেছিল, তারা উৎসাহ দিয়েছিল, তারা মিডিয়াকে ব্যবহার করে অপব্যবহার করে কেন আমাদের এই 1,000-1,500 মানুষের ছাত্র জনতার জীবনকে ইয়ে করে দিয়েছিল, মেরে ফেলেছিল। এই বিষয়গুলিকে এখন কোনো ধরনের জবাবদিহিতার আওতায় আনা হচ্ছে না। অথচ মিডিয়ার সন্ত্রাসী ছিল সবচেয়ে বড় সন্ত্রাস। আর পুলিশ বলেন, আর সারা দেশের মানুষ তো মিডিয়া থেকে দেখার কথা ছিল, মিডিয়া থেকে আত্ম উপলব্ধির মাধ্যমেই মানুষ সিদ্ধান্ত নেওয়ার কথা ছিল। সেখানে মিডিয়ায় যখন প্রপাগান্ডাতে সরাসরি শেখ হাসিনার পদলেহনে এবং শেখ হাসিনা যা বলছে, যা করতে চাচ্ছে, জনগণের বিরুদ্ধে দাঁড়িয়ে কিভাবে ওই আন্দোলনকে নস্যাৎ করা যায়, সেই সহায়ক ভূমিকা পালনকারী সেই মিডিয়া এখন বুক ফুলিয়ে বাংলাদেশে এখনো পর্যন্ত মানে আপনার গণমাধ্যম পরিচালনা করে যাচ্ছে, আর আমরা কোণঠাসা হয়ে আছি। আই ডোন্ট কেয়ার। মানে এতটুকুই বলবো, আপনি বলেছেন যে আমি তখন আমাকে কষ্টটা কোনটা দিয়েছে, আর তৎকালীন কষ্টের চেয়ে এখন বেশি কষ্ট পাচ্ছি, কারণ আমাদের এই 1,500 ছাত্র জনতার জীবনের বিনিময়ে যে বাংলাদেশ আমরা পেয়েছি, কিচ্ছু হয়নি। মানে এর কোনো বিচার হয়নি। আজকে প্রায় 2 বছরের উপরে হতে গেল, একটা খুনের মামলার বিচার বাস্তবায়ন হয়নি। এর চেয়ে লজ্জাস্কর কি হতে পারে? এই মুখ আমরা কিভাবে দেখাই? এই যে জুলাই যোদ্ধা নামক যতগুলি আছে এগুলি মন্ত্রী হয়ে সবকিছুকে বিক্রি করে দিয়েছে, ধ্বংস করে দিয়েছে। আমি এই তো একটা সিনারিও ছিল প্রতিনিয়ত। আপনি বলছেন কিভাবে আমরা খবর পেতাম, আমার মনে আছে মানে বাংলাদেশ তো মনে আছে যে একদম সম্পূর্ণ ডিটাচ ছিল, কোনো ইন্টারনেট কানেকশন ছিল না। প্রবাসীদের যে ভূমিকা, বিশ্বাস করুন, প্রবাসীরা বাংলাদেশে তখন কি করেছেন আমরা জানি না। আমরা আমাদের দেশের জন্য পাগল হয়ে গেছি। প্রত্যেকটা প্রবাসী সারা পৃথিবীতে তাদের যারা পরিবার নিয়ে থাকে, তাদের সন্তান টন্তান নিয়ে, বউ বাচ্চা নিয়ে তারা বিভিন্ন দেশের দূতাবাসের সামনে দাঁড়িয়ে গেছে, বাংলাদেশকে বাঁচাও। সারা পৃথিবী স্তব্ধ হয়ে গেছে।
বিভিন্ন দেশের দূতাবাসের সামনে, এম্বাসির সামনে মিছিল, মিটিং, মানববন্ধন করেছে প্রবাসীরা। নিজেদের চাকুরিকে ঝুঁকির মধ্যে ফেলে, মধ্যপ্রাচ্যে তো অনেকের চাকরি চলে গেছে, অনেকের বাংলাদেশে একেবারের জন্য পাঠিয়ে দিয়েছে। কেন তারা বিদ্রোহ করলো এখানে? এটা তাদের দেশের নিয়মে নাই। তারা সারা জীবন আর কখনো বিদেশে যেতে পারবে না। সেই প্রবাসীদের তাদের প্রতিনিয়ত, কারণ বাংলাদেশে আমি আর কোনো আলোচক পেতাম না তখন, এই প্রবাসের বিভিন্ন দেশে কে আছে কে নেই আছে, অনেক বিএনপি, অনেক বিভিন্ন নেতারা এখন বুক ফুলিয়ে বড় বড় নেতা সাজার চেষ্টা করে। এদেরকে যখন বলতাম আসেন একটু কথা বলেন, বলছে ভাই আমি অসুস্থ। তারা দেখলাম যে যখনই 5 তারিখ বিজয় অর্জন করলো, তারা দেখলাম যে একদম মিছিলের সামনে সারিতে আমাদের বিজয় বলে বলে চিল্লায়। ভণ্ডামি। এই লোকদেরকে আমি বলতে পারবো, নাম ধরে ধরে বলতে পারবো কারা তখন কথা বলেছে, কারা তখন জুলাইকে সহায়তা করেছে, কারা করেনি। এদের নাম আমার কাছে লিপিবদ্ধ করা আছে। বলি না শুধুমাত্র যে না, দেখি কি হয়। আর এখন এরা বড় বড় কথা বলে, লেকচার ছাড়ে, দুঃখ লাগে। আমি এটাই বলতে চাই, প্রবাসীদের বিষয়টা এখনো পর্যন্ত, যে প্রবাসীরা এত কষ্টের বিনিময়ে জুলাইকে বাস্তবায়ন করেছে, তাদের বিষয়ে সবগুলি সরকার আগের কি করেছে সরকার সেটা বড় ব্যাপার না। এই প্রবাসীদের রেমিটেন্স যুদ্ধ থেকে শুরু করে বিভিন্ন যুদ্ধের কারণে বাংলাদেশে আপনারা হয়তো জানেন না কি ধরনের কষ্ট প্রবাসীরা করেছে, কারণ বাংলাদেশ থেকে দেখার কোনো সুযোগই ছিল না। আমি কত প্রক্রিয়া মেনটেন করে, কিছু কিছু ছেলেরা ছিল, কয়েকজন ছিল যে যারা টকশোতে কথাও বলতো, পেছনে শুনতাম যে বোমার আওয়াজ শোনা যাচ্ছে, পিছনে শুনতাম গুলির আওয়াজ শোনা যাচ্ছে। তারা আমাদেরকে শোনাতে, দেখেন ভাই এই যে শোনা যাচ্ছে গুলি করতেছে। লুকিয়ে লুকিয়ে ওর সাথে এসে কথা বলতো, কারণ আমি তখন তো ফোনও বিচ্ছিন্ন ছিল, কারোর সাথে যোগাযোগ করার গিয়েছিল না। তারা কত ভাবে ওই ইন্টারন্যাশনাল কি বলে এটাকে, ইন্টারনেট নিয়ে যেখানেই আছে সেখানে কষ্ট করে আমাদের সাথে যুক্ত হতো। ওদেরকেও রিকগনাইজ করছে না। ওরা যে কত কষ্ট করে জীবন ঝুঁকি নিয়ে আমাদের সাথে যুক্ত হতো, তাদেরকেও এখন তাদের জায়গাও নেই। যাই হোক, জুলাই যোদ্ধাদের কি কারণে এই জুলাই যুদ্ধ ম্লান হয়ে গেছে সেটা নিয়ে আরেকদিন কথা বলবো, কিন্তু আমি শর্ট এভাবে করতে চাই যে প্রবাসীদেরকেও মূল্যায়ন করা হয়নি। এরপর সেই প্রবাসীরা যেভাবে বাংলাদেশকে নিয়ে ভেবেছিল তৎকালীন সময়, তাদের বিষয়গুলিকে প্রতিনিয়ত আনবার চেষ্টা করেছি, এবং বিশেষ করে কার্নিশে থাকা বিষয়টা আমাকে অনেক নাড়া দিয়েছিল, ঘুমোতে পারিনি। ওই মুহূর্তটা আমার স্পষ্ট মনে আছে। এটার সাথে যদি একটু আমরা অ্যাড করি, আপনার মনে আছে কিনা যে যখন একজন বাবা বলছিল যে একটা মানুষকে মারার জন্য আসলে কয়টা বুলেটের প্রয়োজন হয়, মানে কতটা বিভৎস ছিল সেই সময়টা, যে ওই লোকটাকে আনবেন না প্লিজ, এটাকে নোট ডাউন করে রাখুন, তাকে একটু আনবেন। ছিল যে বিভিন্ন জায়গায় ছাত্ররা মসজিদের মাইকে মাইকে ঘোষণা দিয়েছিল যে আপনাদের সন্তানরা রাস্তায়। সে কিন্তু পুলিশ অফিসার ছিল, পুলিশ সদস্য ছিল, সে কিন্তু পুলিশ সদস্য ছিল, রাইট। তার ছেলেকে মারে, তখন সে পুলিশ সদস্য হওয়ার সত্ত্বেও পুলিশদের প্রতি, স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি সে বলেছিল, জিজ্ঞাসা করেছে স্বরাষ্ট্রমন্ত্রী, একটা বাচ্চাকে, একটা মানুষকে মারতে কয়টা গুলি লাগে? আহা, সেদিন একজন বাবার যে মানে আর্তনাদটা যে ছিল, সবচেয়ে বেশি যেটা নাড়া দিয়েছিল সাধারণ মানুষকে, যে আপনাদের সন্তানরা রাস্তায়, প্লিজ আপনারা ঘরে বসে থাকবেন না, সবাই আসুন, মানে এই যে ডাক। কিন্তু আমরা বাস্তবে আসলে দেখুন, আমাদের দেশের কতটুকু কি করলাম। আমাদের দেশের বাবা মাদের একটা ক্যারেক্টার আছে, মানে সব বাবা মাদেরই, সব সন্তানের, সারা পৃথিবীতে বাবা মা আর সন্তানের রিলেশনের মধ্যে আল্লাহ আর কোনো এখানে জাতপাত রাখেনি, একই রকম মায়া। কিন্তু আমাদের এই 24-এর আন্দোলনে একটি ভিন্ন চিত্র দেখেছে। আমরা সবসময় যখনই বাইরে যেতাম দুপুরে, সন্ধ্যার পরে, বা কোনো ধরনের ঝুঁকিপূর্ণ সময় হলে আমাদের বাবা মা কিন্তু বলতো, ঘরে থাক, কেউ বাইরে যাবে না, ঘরে থাকবা। এই জুলাই বাবা মাদেরকে এমন একটা বাস্তবতার সামনে দাঁড় করিয়েছে, বাবা মারা বলতে বাধ্য হয়েছে, যাও বাবা যাও, বিজয় ছিনিয়ে নিয়ে আসো। মানে কি বলবো, বাবা মার সন্তানদেরকে, ছোট্ট বাচ্চাদেরকে নিয়ে রাস্তায় নেমে এসেছে, জানালার সামনে দাঁড়িয়েছে, উপর থেকে হেলিকপ্টারে করে বাচ্চাকে গুলি করে মেরে ফেলেছে। এসব ইতিহাস এখন কোথাও কোনো গণমাধ্যমে, কোনো টেলিভিশনে এই ধরনের ইতিহাস দেখবেন এখন বলে না, কারণ এই বাস্তবতা সহ্য করবার মতো সেই সক্ষমতা নাই আমাদের। আমরা ভুলে গেছি সবকিছু। আমরা গোল্ড ফিশ মেমোরির জাতি। আমরা ক্ষমতার মোহে সবকিছুকে ভুলে গেছি। জাতিসংঘের ঘোষিত 1,500 মানুষের জীবনের বিনিময়ে এই